প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রে পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, ঘুরে বেড়াচ্ছে দণ্ডপ্রাপ্ত 14 আসামি, বিশ্বজিৎ হত্যা মামলার পেপার বুক প্রস্তুত, প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। বাংলাদেশ প্রতিদিন, রায় চিন্তায় উত্তাপ বিএনপিতে, মামলা নিয়ে দলের ভিতরে বাইরে আলোচনা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ। মানব জমিন, ভাষা দিবসে এবারের অতিথি নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। আমাদের সময়, সর্বস্তরে বাংলা চালুর উদ্যোগ নিতে হবে সরকারকে। সকালের খবর, চিকিৎসকদের অনভ্যাসে মিলছে না বাংলায় রোগীর ব্যবস্থাপত্র। জয় জয় দিন, ওবায়দুল কাদেরের শাসনে তোলপাড়। মানব কণ্ঠ, সংবিধানের আলোকেই রূপরেখা দেবে বিএনপি, এবার সহায়ক সরকার নিয়ে মাঠে নামছে বিএনপি। আলোকিত বাংলাদেশ, ডিভিএমে থাকছে কঠোর নিরাপত্তা, সহজ হবে ভোটদান ও গণনা, কারিগরি কমিটির প্রতিবেদন শিগগিরই। দৈনিক ইনকিলাব, হঠাৎ ই ভোটিং বিতর্ক, আস্থা ফেরানোর পরীক্ষায় ইসি। জলবায়ু পরিবর্তন মোকাবেলা দরকার কার্যকর পদক্ষেপ, শেখ হাসিনা। ভোরের কাগজ, আজও উপেক্ষিত বাংলা ভাষা, ভাষা আন্দোলনের 65 বছর। আমাদের অর্থনীতি, রোহিঙ্গাদের কর্মসংস্থান ও বসবাসের উপযোগী করা হচ্ছে ঠ্যাঙ্গার চরকে। দৈনিক দিনকাল, তলিয়ে যাবে না বাংলাদেশ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে তা মোকাবেলার কৌশল রপ্ত করে ফেলব আইনুন নিষাদ। দৈনিক সংগ্রাম, নরসিংদী ও হাটহাজারীতে সংঘর্ষে আহত 20, আওয়ামী লীগের অন্তর্কোন্দল চরম আকার ধারণ করেছে। দৈনিক করতোয়া, 4 স্তরের নিরাপত্তা, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুতি শেষ। দ্য ইন্ডিপেন্ডেন্ট, আপহোল্ড ডিগনিটি অফ শহীদ মিনার, হাইকোর্ট। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, আর রং সোয়াপ প্রাইজেস, পাওয়ার প্রাইসেস। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। বেশ কয়েকটি সংবাদপত্রে আমরা যেমন দেখছিলাম যে অভিন্ন প্রধান শিরোনাম হিসেবে এসেছে ই ভোটিং এর বিষয়টি, অর্থাৎ আগামী নির্বাচনগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিনে হবে কিনা। আবার একটি সংবাদপত্রে দেখা গেল যে ই ভোটিং এ নির্বাচন কমিশনের আস্থা নেই এমন কথা বলে বলা হয়েছে যে ডিজিটাল ভোটিং এর পক্ষে তারা। তো এই বিষয়ে আমরা শুরু করতে পারি। তো দেখুন, আমার মনে হয় যে এর আগেও আমাদের মনে থাকবে যে যখন প্রথম এই ই ভোটিং এর কথা বা একটা যান্ত্রিক পদ্ধতি চালুর কথা প্রথম বলা হয়, তখন এটা কিন্তু বিএনপির সঙ্গে সঙ্গে নাকচ করেছিল এবং তারপর কিন্তু আর আলোচনাটা এগোয়নি। আমার কিন্তু মনে হয় যে পরীক্ষামূলকভাবে কিছু নির্বাচনে ব্যবহারও কিছু করা হয়েছে, কিন্তু এটা কিন্তু ঠিক অগ্রসর হয়নি। কিন্তু আমরা মনে হয় এটাও মনে রাখতে হবে দুটো দিক। সেটা হচ্ছে যে এই পলায়নপরতা বা একটা সন্দেহ সংশয় থেকে তো একটা ভীতি আছে, তো সেটা দূর করা দরকার। আবার একই সঙ্গে প্রযুক্তিকে আমরা দীর্ঘদিন এটা থেকে বিমুখ থাকতেও পারবো না। সুতরাং এই দুটো বাস্তবতাই আমাদের মনে রাখা দরকার এবং সেই কারণে আমার মনে হয় যে নির্বাচন কমিশন যে জিনিসটা করতে পারে, যে তারা যে একমত হয়নি যে খবরটা বলা হচ্ছে, আমি সেই জায়গা থেকে বলবো যে এর থেকে আমার মনে হয় যে অনেক গুরুত্বপূর্ণ যে তারা স্থানীয় সরকার ব্যবস্থায় বা নির্বাচনগুলোতে যদি এই ধরনের পরীক্ষা নিরীক্ষার জায়গাটা তারা খুব ওয়াইডলি দেখায়, ইভেন অনেক সুযোগ কিন্তু হাতছাড়াও হয়েছে। তারা কিন্তু আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারতাম। ইউনিয়ন পরিষদের নির্বাচন গেল একটা বড় ধরনের, তাতে আমরা একটা বড় ধরনের পরীক্ষা নিরীক্ষা দেখা যেত, কারণ সেখানে বিএনপিও ছিল না। আমার মনে হয় সবসময় হয় কি যে কিছু অসুবিধাকে, কিছু ডিসঅ্যাডভান্টেজকে অ্যাডভান্টেজে পরিণত করা। তো আমার মনে হয় যে নির্বাচন কমিশনের ফুল প্রস্তুতিতে থাকা উচিত। মানে ধরুন কথার কথা যে আগামী সাধারণ নির্বাচন এটাই করা হবে কিনা, এটা নিয়ে একটা বড় ইস্যু তৈরি হোক, সেটার দরকার নেই। কিন্তু এটা যাতে আবার এর থেকে যাতে আমরা পিছিয়েও না থাকি, আমি এটাই বলবো যে প্রযুক্তিকে আমাদের আলটিমেটলি গ্রহণ করতে হবে, তবে আবার সেটা একটা
যুদ্ধংদেহী মনোভাবের মধ্য দিয়ে একটা চাপিয়ে দেয়া হচ্ছে প্রধান রাজনৈতিক দল বা কোনো একটা জায়গা থেকে বিরোধিতা করা হচ্ছে, তাদেরকেও বিরোধীদের জায়গাটাও যেন বিরোধীদের জন্য না হয়, রেশনালাইজ একটা জায়গা, রেশনালিটির একটা জায়গা যাতে থাকে। তো সেই জন্য আমি মনে করি যে এটা সব থেকে বড় জায়গাটা হচ্ছে যে একটা তো হচ্ছে লিপ সার্ভিস, আমি গ্রহণ করলাম অথবা বিরোধিতা করলাম, কিন্তু আর একটা হচ্ছে যে ভোটারদের কাছেই ক্রেডিবল করে তোলা যে এই পদ্ধতিটা তারা এমন ভাবে দেখবে যে না এটা আসলেই মানে অবিশ্বাস করার কিছু নেই। সুতরাং এটা আমার মনে হয় যে নির্বাচন কমিশনের একটা বড় ভূমিকা রয়েছে। নির্বাচন কমিশন, নতুন নির্বাচন কমিশন গঠন হওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সাক্ষাৎ তাদের আজ, এবং সেখানে আমরা সেই শিরোনামের সঙ্গে ই ভোটিং এর বিষয়টিকেও যুক্ত হতে দেখছি সংবাদপত্রগুলোতে। আপনি আরো একটা জায়গা পড়ছিলেন যে এই কথাটা এসছে যে আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে অসাংবিধানিক কোন ফর্মুলা বা কোন রূপরেখার দিকে না যাওয়া। আবার দ্বিতীয় শিরোনাম রয়েছে বিএনপি সাংবিধানিক, বিএনপি বলছে যে সাংবিধানিক পথেই তারা রূপরেখা দিবে। আসলে বিষয়টা হয়েছে যে এটা আমার মনে হয় যে যে সময় আমাদের সামনে রয়েছে বা সহায়ক সরকার আমাদের একটা দরকার হবে সেটা বোঝা যাচ্ছে, কারণ মোহাম্মদ নাসিম সাহেব তো খুব পরিষ্কার করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কথা যেটা, তবে কথাটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার সেটা করবেন। তো এখন এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে যে আওয়ামী লীগ যে তার অবস্থানপত্র দিয়েছিল সেখানে কিন্তু তার একটা জিনিস স্মরণ করিয়ে দিয়েছে যে এর আগে যে নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠনের সময় বিএনপিকে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল যেটা তারা নাকচ করেছে। তো এখন সেটা দেখার বিষয় যে এবারে সেটা কিভাবে কাজ করে, কারণ যদি আমি এটাও সেটেল করি যে প্রাইম মিনিস্টারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে, তাহলে কিন্তু সংসদীয় ব্যবস্থায় যদি আমরা ব্রিটেনের উদাহরণ আনি, কারণ আমরা ব্রিটেনটাই আনি এই কারণে যে তাদের কাছ থেকেই আমরা সংসদীয় গণতন্ত্রের ধারণাটা নিয়েছি, তো সেই দেশেও 100 বছর ধরে যে ব্যবস্থাটা গড়ে উঠেছে তাতে একটা কেয়ারটেকার গভর্নমেন্টই নির্বাচনকালে অ্যাক্ট করে। কিন্তু ওখানে হচ্ছে কথা যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, দলীয় প্রধানমন্ত্রী কিন্তু ওই নির্বাচনকালীন প্রধানমন্ত্রী হিসেবে বদলে যান, মানে তিনি এবং তার ক্যাবিনেট এমন কিছু আচার আচরণ করেন, এমন কিছু ঘোষণা দেয়া থেকে বিরত থাকেন, এমন কিছু উন্নয়ন বড় প্রকল্প নেওয়া থেকে বিরত থাকেন যা থেকে তাদেরকে একটা কেয়ারটেকার গভর্নমেন্টই বলা হয়। ইভেন এখন তো ব্রিটেন কেয়ারটেকার একটা তাদের ক্যাবিনেট ম্যানুয়াল করেছে ইন রাইটিংস এবং কেয়ারটেকার কনভেনশন, সেখানে তারা কিন্তু একদম তালিকা করেছে যে কি কি যখন নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে তখন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী তিনি থাকবেন বটে, কিন্তু তিনি কি কি করা থেকে বিরত থাকবেন। আমার মনে হয় যে আমাদের দেশেও শুধু এই কথাটা বলা আর যথেষ্ট নয়, এইটাকে যদি আমরা এর ক্ষেত্রে বিরোধী দল ভালো ভূমিকা রাখতে পারে। যদি বিরোধী দল বলছে যে একটা সহায়ক সরকারের তারা রূপরেখা দেবে, এটা যদি তাড়াতাড়ি দেয় এবং সেক্ষেত্রে আমরা যদি এই কেয়ারটেকার গভর্নমেন্ট করতে হবে যেটা আমরা বিলুপ করে এসেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ওটা থেকেও যদি আমরা বেরিয়ে আসি তাহলে পরেও কিন্তু আমাদের আলোচনার অনেকগুলো জায়গা রয়েছে। আপনার রুলস অফ বিজনেস সংশোধন করে আমরা অনেকটা এই যে আপনার প্রাইম মিনিস্টারকে রেখেই যে নির্বাচন ব্যবস্থা থাকে কতটা নিরপেক্ষ বা তিনি অবজেক্টিভ রোল প্লে করতে পারেন সেই জায়গাটায় কিন্তু আলাপ আলোচনার সুযোগ রয়েছে। আপনি মন্ত্রী আপনি ধরুন কতগুলো অপশন আপনি রয়েছে যে আপনি জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা, এগুলো আপনি নির্বাচন কমিশন কি আপনি ন্যস্ত করতে পারেন যেটা পুরো নির্বাচন কমিশন বডি হিসেবে এগুলো দেখবে, কোনো মন্ত্রী থাকবে না। আবার আপনি এখানে যদি দেন তাহলে পরে হচ্ছে যে জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র বিএনপি কে আপনি দিবেন কি দিবেন না, অর্থাৎ অনেকগুলো আলোচনার বিষয় কিন্তু রয়েছে। তবে এবারের আমরা যে সার্চ কমিটি থেকে আসলাম, এবারের বিউটি হচ্ছে যে এবারের এই আলোচনাটার নেতৃত্বটা দিতে হবে প্রধানমন্ত্রীকে, মানে অর্থাৎ বঙ্গভবনে যেটা হয়েছে সেই 31 দল বিএনপি সহ সেই চা চক্র, এটা যদি গণভবনে হয় আমার মনে হয় যে সেটা রাজনৈতিকভাবে, আমি সেটা অন্তত চাই যে সেটা খুব ভালো হয়, মহামান্য রাষ্ট্রপতির কাছেও হতে পারে, কিন্তু এটা যদি প্রধানমন্ত্রীর গণভবন ভিত্তিক হয় যে প্রাইম মিনিস্টারই ডাকছেন এবং সেই প্রাইম মিনিস্টারের একটা যেমন একটা চায়ের দাওয়াত তো রয়েছে তো বিএনপি নেত্রীর উদ্দেশ্যে, আমি বলছি যে ওগুলো ঝালাই করা নেওয়া সম্ভব।
তো সেই জায়গা থেকে বলছি যে নির্বাচনকালীন ক্যাবিনেট কি করে হবে, এবং আমাদের এটা খুব আমাদের সংবিধানের একটা সেকশন রয়েছে যেটা আমরা 1972 সালে নিয়েছিলাম। এই সেকশনটা বলছে যে আপনি নির্বাচনের সময় সংসদ ভেঙে দিয়ে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। এটা আমাদের সংবিধানেই দেয়া আছে এবং আমরা এটা নিয়েছি ব্রিটেন থেকে। তো এই যে আমরা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের আছে, যেটা মানে আগের পদ্ধতিতে নয় যে পুরো সেট চলে যাবে নতুন সেট আসবে, সেটা নয়। মানে এবার যে নামটি বলছে নির্বাচনকালীন সহায়ক সরকার শব্দটি তারা সহায়ক সরকার, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। তারা আর ওই তত্ত্বাবধায়ক সরকার শব্দটা বলছেন না, কিন্তু আমি বলছি যে তত্ত্বাবধায়ক সরকার শব্দটার প্রতি আমাদের এত বেশি বিতৃষ্ণ হওয়ার কোনো কারণ নেই। কারণ ওটা শুধু আমরা করেছি কেন, ওটা বলতে আমরা বুঝি যে আর রাজনৈতিক নয়, একটা ফুললি অরাজনৈতিক একটা ব্যবস্থা। কিন্তু আমরা কিন্তু চাইলেই, আপনাকে আমি যেটা বলছি যে ব্রিটেনের যে তারা কিন্তু কেয়ারটেকার শব্দ ব্যবহার করছে, নাম নিয়ে দিয়েছে কেয়ারটেকার কনভেনশন, এবং সেটা নিয়ে তারা কতটা রিফর্ম করতে পারে সেটা নিয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করছে। সুতরাং যে ব্রিটেন আনরিটেন কনস্টিটিউশনের দেশ, যারা শত শত বছর ধরে গণতন্ত্র চর্চা করেছে, আমাদের শ্রদ্ধেয় রাজনীতিকদের দৃষ্টি আকর্ষণ করি যে সেই ব্রিটেনও অন্তত নির্বাচনকালীন সরকার কিন্তু যে একটু ঝামেলা পাকানোর চেষ্টা করে, নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে, সেটা ব্রিটেনের মতো দেশও বুঝতে পেরে তার ক্ষমতাসীন মন্ত্রিসভাকে তাকে বিধি নিষেধের মধ্যে বেঁধে ফেলতে তারা কিন্তু সেটা লিখে নিয়েছে। সুতরাং আমি এটা আশা করব যে আমাদেরও ব্রিটেন যেভাবে কেয়ারটেকার কনভেনশনটা লিখেছে, কোডিফাই করে নিয়েছে, আমরাও কিছু বিষয়, সব জিনিস লেখা যায় না, গণতন্ত্রে সব জিনিস লিখে লিখে হয় না, কিন্তু যতটা সম্ভব কিছু বেসিক জিনিস সেগুলো লিখে ফেলা সম্ভব। এবং সেই জন্যই আমার মনে হয় যে একটা ডায়ালগ, যেমন আমরা খুব দেরিতে করে ফেলেছি শার্টস কমিটির ডায়ালগটা, খুব বেশি বিলম্বে। আমার মনে হয় যে আমাদের যে সময়টা 2 বছর আছে, আমরা যদি এখনই এটা থেকে শুরু করি, তাহলে পরে আমরা ওই শেষ মুহূর্তে একেবারে আইন করতেই পারবো না, ওই রকমের সময় আমাদের চলে যাবে, তাড়াহুড়ো করার আর দরকার পড়বে না। আমার মনে হয় যে সেই লক্ষ্যে একটা আলাপ আলোচনা, সংবিধান সম্মত তত্ত্বাবধায়ক সরকার এবং সংবিধানের মধ্যে চৌহদ্দির মধ্যে থেকে একটা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, নাম যাই হোক না কেন, সেই আলাপ আলোচনাটা আমাদের রাজনীতিতে শুরু হতে পারে। আমরা দেখছি যে এটিও অন্যতম প্রধান শিরোনাম হিসেবে আজ রয়েছে প্রায় সবকটি সংবাদপত্রে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরেছেন। আর সংবাদপত্রের শিরোনামে যেটি প্রধানত উঠে এসেছে সেটি হচ্ছে সেখানে তিনি জলবায়ু মোকাবেলায় করণীয় নিয়ে কথা বলেছেন। তিনি দেখিয়েছেন যে এটি কিভাবে একটি বৈশ্বিক হুমকি হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব। কোনো সন্দেহ নেই যে প্রধানমন্ত্রী যথার্থই দুটো বিষয়ে এবারে তার আমি বলবো যে একটা ছিল কাউন্টার টেরোরিজমের বিষয়, একটা ছিল পাসপোর্টের বিষয়, যেটা জার্মান সহযোগিতা আমরা নিচ্ছিলাম। তো আর একটা জিনিস হচ্ছে কি যে রোহিঙ্গাদের পুনর্বাসনে এর কথাটা মার্কেলের সঙ্গে আলোচনায় সেটা তুলেছেন। এবং আমি মনে করি যে উনি ঠিক, আমাদের প্রধানমন্ত্রী ঠিক যথাস্থানে, মানে ইউরোপের যত নেতৃবৃন্দ দেখেন তার মধ্যে চ্যাম্পিয়ন হচ্ছে মার্কেল, এবং অ্যাঞ্জেলা মার্কেল এত রিস্ক নিয়েছেন যে উদ্বাস্তুদের গ্রহণ করার ক্ষেত্রে, মানে অর্থাৎ জার্মান নেশনের মধ্যে অনেকে যারা মার্কেলের সমর্থক, তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে তার এই এত প্রো উদ্বাস্তু নীতির কারণে তার না আবার নির্বাচনে তাকে সেজন্য খেসারত দিতে হয়। এবং তিনি যথার্থই ব্রেক্সিটের কঠোর সমালোচক, ইউরোপে তুখোর সমালোচনা করেছেন তিনি, যেটা, এবং আমার মনে হয় যে তিনি যে দর্শনটা ইউরোপ থেকে নিয়েছেন ব্রেক্সিট প্রশ্নে, উদ্বাস্তু প্রশ্নে, জলবায়ু পরিবর্তন প্রশ্নে, আমার মনে হয় যে মার্কেল, আমি তাকে অনেক শ্রদ্ধা করি তার এই সব পলিসির জন্য। এবং সেখানে আমাদের প্রধানমন্ত্রী বিশেষ করে এই যে রোহিঙ্গাদের প্ল্যানের বিষয়টা যেভাবে একেবারে ক্যাটাগরিক্যালি তুলেছেন, আমি মনে করি এটা আমাদের কূটনীতিতে আমি বলবো যে এটা একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটা খুবই খুবই একটি ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং আশা করব যে মার্কেল এবং তার নেতৃত্বাধীন যে প্রশাসন, তাদের কাছ থেকে বাংলাদেশ মানে উপকৃত হবে। অনেক ধন্যবাদ জনাব মিজানুর রহমান খান আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে